আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার আশ্রয় গল্পের 13 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। আপনার জীবনই কাটবে এভাবে অন্যর বউদের নিয়ে আসা যাওয়া করতে। নিজের বউকে গাড়িতে চড়ানোর সৌভাগ্য আপনার কোনোদিন হবে না, দেখে নিয়েন। মেয়েটা এভাবে তেরে আসায় নাসিম ভরকে গিয়ে দুপা পিছিয়ে গেল। কথাটা পুরোপুরি বুঝতে না পেরে বলল, মানে? ঈশানী বলল, মানে এই যে আপনি ভাবিকে রেখে গেলেন, মাঝে মাঝে আমাকে রেখে যান, কিন্তু আমি তো কিছুদিন বাদে অন্যর বউ হব, সুন্দরী বলে কথা। আর শেষ কথাটা বলেছি কারণ আপনাকে কোনোদিনও কোনো রাক্ষসীও বিয়ে করবে না, এটা মিলিয়ে নিয়েন কুৎসিত বেড়া মানুষ। কথা শেষ করে ধূপধাপ পা ফেলে ভেতরে প্রবেশ করলো ঈশানী। মেয়েটাকে যেতে দেখে নাসিম স্বস্তির শ্বাস ফেললো। মেয়েটার জ্বালায় এ বাড়িতে আসাই যায় না, হয় বেহুদা কথা বলবে নয়তো বেহুদা কাজ করবে, পাগল কোথাকার। আর এক মুহূর্ত সময় ব্যয় না করে দ্রুত গাড়িতে চড়ে বসলো, সেখান থেকে কেটে পড়লো। নয়তো বলা যায় না এই মেয়ে পুনরায় ফিরে এসে তার পথ রোধ করে দাঁড়ালো। নাসিমের গাড়ি যেতে আড়াল থেকে বেরিয়ে এলো ঈশানী। গাড়িটা যাওয়ার পানে তাকিয়ে মিষ্টি হেসে উল্টো ঘুরে ভেতরে চলে গেল। আদ্রিজা ভেতরে আসতেই দেখলো মায়ান হিয়ান দুজনে বুকে হাত গুজে মুখ গুমরা করে বসে আছে। আশেপাশে ঘিরে বড়রা দাঁড়িয়ে, কিন্তু কেন বুঝতে না পারে এদিকে এগিয়ে গিয়ে চাচি শাশুড়ির নিকট দাঁড়িয়ে বলল, এ দুটো এমন মুখ গুমরা করে বসে আছে কেন চাচিমা? বৌমার কণ্ঠস্বর পেয়ে মরিয়ম বেগম মুখ লটকে বলে উঠলেন, তোমার দেবররা এখান থেকে যেতেই চাচ্ছে না, এদিকে যাওয়া খুব প্রয়োজন। কি মুশকিল বলো তো? চলে যাবে শুনতে আদ্রিজারও মন খারাপ হয়ে গেল। ছেলে দুটো এই দুদিন তার কাছে পড়েছিল, তাদের পাকা পাকা কথা তাদের মুখে হাসি ফোটাতো। একাকী সময় খুব সুন্দরভাবে কেটে গেছে। এখন চলে গেলে যে তার মন পূর্বের ভীষণ। তবুও দুই দেবরের দিকে এগিয়ে গেল, ব্যাগটা পাশে রেখে দিয়ে দুজনের সামনে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়লো। দুহাত দুজনের গালে রেখে বলল, জেদ করছো কেন দুজন? পড়াশোনা আছে তো তোমাদের, তাছাড়া চাচুরও কাজ আছে, তোমরা কি বাচ্চা বলো? এরপর আবার যখন আসতে ইচ্ছা হবে আমাকে কল করে জানাবে, আমি তোমাদের ভাইকে পাঠিয়ে দিব, কেমন? আজ ফিরে যাও। মায়ান হিয়ান তখনও তাদের জেদে অটল। হিয়ান মুখ গুমরা করে বলল, ওখানে আমাদের একটুও ভালো লাগে না ভাবি, বাড়িতে কেউ নেই সেখানে। আর কতদিন পর পর এসে একদিন থেকে এখান থেকে চলে যাই, প্রতিবার বলে এরপর এসে অনেকদিন থাকবে, কিন্তু তা আর হয় না। বলতে বলতে হিয়ান ফুপিয়ে উঠল, তা দেখে মায়ানও ফুপিয়ে উঠল। আদ্রিজা অসহায় চাহনিতে তাকালো মরিয়ম বেগমের দিকে। ওনার মুখটাও কাদো কাদো হয়ে আছে। স্বামীর কাজের জন্য দূরে থাকে, আর বাড়ি আসলে যাওয়ার সময় ছেলে দুটো এমন করবে। তখন সেখানে ঈশানী এলো। ভাইদের এভাবে দেখে আর তার বুঝতে বাকি নেই কি হচ্ছে এখানে। রামিত সাহেব নিচে নেমে এলেন, ছেলেদের উদ্দেশ্যে ব্যস্ত স্বরে বললেন, জিদ ছেড়ে দ্রুত তৈরি হয়ে নাও। মায়ান হিয়ান, জানো তো যেতেই হবে, তাহলে এত জেদ করো কেন? বাবার কথায় দুটোতে বেশি করে ডুকরে উঠলো। ঈশানী পাশ থেকে অনুনয় করে বলল, ওদের রেখে যাও না ছোট মামু, কদিন পরেই না হয়ে যাবে। রামিত সাহেব বলল, হ্যাঁ তোমাদের ভাই বোনদের তো আড্ডা দিলেই ভালো লাগে, এদিকে যে তাদের স্কুল আছে তার বেলায়। ঈশানী জবাব দিল না, গিয়ে বসে পড়লো ভাইদের পাশে। ওই মুহূর্তে বাড়িতে প্রবেশ করলো রুদ্ধ। চাচির ফোন পেয়ে দ্রুতই চলে এসেছে। এসে দাঁড়াতেই দুই ভাই দৌড়ে এসে ভাইয়ের কোমর জড়িয়ে ধরলো। অভিযোগের স্বরে মায়ান বলে উঠল, ভাইয়া দেখো না বাবা তখন থেকে বকছে আমাদের, বলো না এখানে রেখে যেতে, এখানে কি স্কুল নেই, বলো না ভাইয়া। রুদ্ধ ভাইয়ের অবস্থা দেখে জোরে একটা শ্বাস ফেলে চাচার পানে তাকিয়ে বলল, অন্তত এবার ঢাকায় শিফট হও চাচু, নাহলে চাচি সহ সবাইকে রেখে দিয়ে তুমি একা একা থাকো। এই ছেলে যে তার ভাইদের পক্ষ নেবে তা তো জানারই কথা, তাই বলে ওনাকে বউ ছেড়ে থাকতে বলবে? উপায় না পেয়ে বললেন, ঠিক আছে চেষ্টা করবো এবারের পোস্টিং ঢাকায় করার, কিন্তু আপাতত তোমার ভাইদের বলো খুশি মনে ফিরে যেতে। রুদ্ধ দুই ভাইকে নিয়ে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে পানি মুছে দিয়ে বলল, এখন দুজন চাচার সাথে যান, আমি কিছুদিন বাদে গিয়ে আপনাদের নিয়ে আসবো, ঠিক আছে? এবার চাচা না মানলেও আমি আপনাদের ঢাকায় ভর্তি করার ব্যবস্থা করব, কথা দিচ্ছি, যাতে আপনারা নিজেদের বাড়িতে থাকতে পারেন। এখন খুশি তো? ভাইয়ের কথায় দুজনের মুখে একটু হলেও হাসি ফুটলো। মাথা নেড়ে সাই জানাতে রুদ্ধ পুনরায় বলল, তাহলে এখন রেডি হয়ে নিন, বের হতে হবে তো, আমাকেও কাজে ফিরতে হবে। ভাইদের আজ্ঞা পেয়ে খারাপ লাগলেও দু ভাই ছুটে গেল উপরে। মরিয়ম বেগম আর রামিত সাহেব তৈরি হয়ে আছেন। রুদ্র সোফায় গিয়ে বসে ভাইদের ফিরে আসার অপেক্ষায় রইল। চাচা শ্বশুর চলে যাবে বিধায় এখন আর উপরে গেল না আদ্রিজা। নূরজাহান বেগম কিছু খাবার প্যাক করে এনে তা কাজের লোকের সাহায্যে গাড়িতে রেখে এলেন। মায়ান হিয়ান কোনো মতে চেঞ্জ করে নিচে নেমে এলো। সাথে এলো রায়া। রায়া সহ দুটোর মুখে এক ফোঁটা হাসি নেই। দুটো আসতেই সবাই বাইরের দিকে চলল। ব্যাগপত্র অলরেডি সব গাড়িতে তোলা। রাশেদুল সাহেব আর রোনাক ব্যতীত সবাই এখানে উপস্থিত আছেন। মায়ান ভাইয়ের হাত ধরে বের হলেও হিয়ান ভাবির হাত ধরে বের হলো। গাড়ি পর্যন্ত এসে হিয়ান ইশারা করে ভাবিকে নিচু হতে বলল। আদ্রিজা কিঞ্চিত যুক্তি ছোট হিয়ান চওড়া হেসে বলে উঠল, শোনো ভাবি, আমরা এরপর যখন আসবো তখন যেন এবাড়িতে ছোট একটা পুচকে আসে, আমরা দুজন এবাড়িতে এসে পুচকেদের আদর করব, ওর সাথে খেলবো, এখান থেকে আর যাব না, মনে থাকবে তো ভাবি? ছোট দেবরের কথা বুঝতে অসুবিধা হলো না। লোকটা তো তার পাশেই দাঁড়িয়ে, নিশ্চয়ই শুনেছে। তাছাড়া বড়দের সামনে এভাবে বলে আদ্রিজা লজ্জায় আর অস্বস্তিতে সোজা হয়ে দাঁড়াতেই ভুলে গেল। কি জবাব দিবে তাই বুঝলো না। রুহানি বেগমের মুখে অমাবস্যার চাঁদ দেখা দিলেও মরিয়ম
বেগম আর নূরজাহান বেগম ছেলের কথা শুনে কিঞ্চিত হেসে ফেললেন, তবে মুখে কিছু বলে বৌমাকে আর লজ্জায় ফেললেন না। এদিকে রুদ্র যেন থমকে দাঁড়িয়ে আছে। নিজের স্ত্রীকে এখনো পর্যন্ত জড়িয়ে ধরার সৌভাগ্য হলো না, সেখানে তার ভাই এত বড় আবদার জুড়ে দিল। মেয়েটার মন পড়তে পেরে এখন আর সেভাবে ঝুঁকে থাকতে দেখে হাসি পেল রুদ্ধর। বউকে লজ্জা থেকে বের করতে ভাইয়ের উদ্দেশ্যে বলে উঠল, এই চ্যাম্প, এখন গাড়িতে উঠুন দ্রুত, নাহলে পৌঁছাতে রাত হবে তো, ফাস্ট করুন। ভাইয়ের ব্যস্ততা দেখে হিয়ান মুখ ভোতা করে গাড়িতে উঠে বসলো। সেই সাথে বাকি সবাই উঠে বসতে ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। মায়ান হিয়ান দুপাশে জানালা দিয়ে মুখ করে সবার দিকে ক্রন্দনরত চাহনি নিক্ষেপ করে ডান হাত নেড়ে বিদায় জানালো। আদ্রিজা এতক্ষণে সোজা হয়ে দাঁড়িয়েছে, সেও হাত নেড়ে টাটা দিল। গাড়িটা চোখের আড়াল হতে একের পর এক সবাই বাড়ির ভিতর প্রবেশ করতে শুরু করলো। আদ্রিজা আর চোখে একবার স্বামীর পানে তাকিয়ে দ্রুত বাড়ির ভেতর চলে গেল, যেন সে লোকটার থেকে পালাতে চাইছে। রুদ্ধ সেদিকে এক পলক তাকিয়ে থেকে নিজেও গাড়িতে চড়ে পুনরায় কাজে ফিরে গেল। আর এদিকে আদ্রিজাকে বিদায় জানিয়ে পথ চলতে শুরু করলো প্রিয়তা। রিক্সা থামিয়ে তাতে চড়তেও আটক লাগছে। সে পথচারীদের মতো হাঁটতে শুরু করলো, ফোনটা বের করে তাতে মনোনিবেশ ঘটালো। দুপা এগিয়ে আকস্মাৎ কারোর সাথে ধাক্কা লাগতে লাগতে বেঁচে গেল। ভুলটা তো তারই, ফোনের দিকে তাকিয়ে পথ চলা ঠিক হয়নি, তাই সরি বলার উদ্দেশ্যে মাথা তুলে তাকাতে সম্মুখে রুনাককে দেখে নিশ্চুপ হয়ে গেল। এই ছেলে এ সময় এখানে কি করছে? ফর্মাল ড্রেস আপে আছে, মনে হচ্ছে অফিস থেকে এসেছে, কোথাও যাচ্ছে নাকি? গেলে যাক, কিন্তু তার সামনে এভাবে কেন পড়তে হবে? তার ভাবনার মাঝে রুনাক কটাক্ষ স্বরে বলে উঠল, রাতের অন্ধকারে ধাক্কা লাগা স্বাভাবিক, তাই বলে কি দিনের আলোতেও চোখে দেখতে পান না? নাকি ইচ্ছে করে ধাক্কা খেতে চাইছিলেন? প্রিয়তার ভ্রুতে ভাঁজ পড়ল, সে নাকি ইচ্ছে করে এই লোকের সাথে ধাক্কা খেতে চাইবে? হাস্যকর। আর এই লোক কি তাকে ইনডাইরেক্টলি কানা বলতে চাইলো? কতক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে হঠাৎ মুচকে এসে বলল, আরে বান্ধবীর দেবর যে, কেমন আছেন? কি বলুন, দিনের আলোতে বান্ধবীর কালাচাঁদ দেবরকে ঠাউর করতে পারিনি, কিছু মনে করবেন না প্লিজ। বলে প্রিয়তা চোখ পিটপিট করে তাকালো। সে একটু কালো বলে এভাবে মুখের উপর তা বলে দিতে হয় বুঝি? আজ পর্যন্ত কেউ তাকে কালো বলে এমন করে বলেনি, কোনো ব্যাপার না ভেবে নিজেও স্বাভাবিক স্বরে বলে উঠল রুনাক, ভালো, আপনি কেমন আছেন মিস প্রিয়? প্রিয়তা বলল, ভালো। তা হঠাৎ আমার ভার্সিটির সামনে কি করছেন? প্রশ্ন কর্ণপাত হতে রুনাক ভরকে গেল যেন, এদিক ওদিক ঘাড় ঘোরাতে শুরু করলো। মিনমিনে গলায় জবাব দিল, আসলে এদিকে কিছু কাজ ছিল, তাই আসা। হঠাৎ করে আপনার সাথে দেখা হয়ে গেল। প্রিয়তার বিশ্বাস হলো না, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সত্যতা যাচাই করার চেষ্টা করলো। মুখে উচ্চারণ করলো, কোথাও আপনি আমাকে ফলো করছেন না তো? রুনাক আরো ঘাবড়ে গেল, নিজের সাফাই গাইতে গাইতে মুখে রাগ ফুটিয়ে জবাব দিল, আজব, আপনাকে কেন ফলো করতে যাব? বললাম তো আমার কাজ ছিল। প্রিয়তা বিষয়টিকে আর ঘোলাটে করতে চাইল না, দৃষ্টি স্বাভাবিক করে বলে উঠল, ঠিক আছে মেনে নিলাম, ফলো না করলে আপনারই ভালো। রুনাক আগ্রহ নিয়ে বলল, তা কেন? প্রিয়তা শয়তানি হাসলো, আঙ্গুলের সাহায্যে রুনাককে নিজের কাছে যেতে ইশারা করলো। রুনাক আলতো ঝুঁকে মেয়েটার মুখের কাছে কান পাততে প্রিয়তা উচ্চ আওয়াজে বলে উঠল, কারণ আপনার মতো কালাচাঁদের আমার পছন্দ নয়, এতে শুধু আপনার সময় অপচয় হবে। কানের কাছে চিৎকার করে কথাটা বলায় রুনাক ভয় পেয়ে দূরে সরে গেল, কান মনে হচ্ছে ফেটেই যাবে। দু একজন পথচারীরাও প্রিয়তার আওয়াজ শুনে এদিকে ফিরে তাকালো। রুনাক বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস ফেলল, তা দেখে প্রিয়তা হেসে ফেলল। হাসির শব্দ পেয়ে রুনাক যেন স্বাভাবিক হয়ে উঠল। প্রিয়তা হাসির পানে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে থেকে গম্ভীর স্বরে বলে উঠল, নিজেকে এতটা প্রায়োরিটি দেওয়ার প্রয়োজন নেই মেয়ে, আপনার পিছে খরচ করার মতো সময় আমার নেই। প্রিয়তা হাসতে হাসতেই বলল, আপনি প্রায়োরিটি দিতে বাধ্য করছেন বান্ধবীর দেবর। এভাবে রাস্তার উপর দাঁড়িয়ে রুনাকের কথা বাড়াতে ইচ্ছে করলো না, তাই ভদ্রতা বজায় রেখেই বলল, চলুন মিস প্রিয়, আপনাকে বাড়ি পর্যন্ত রেখে আসি। প্রিয়তা ফট করে উচ্চারণ করলো, আমার কাছে রিক্সা ভাড়া আছে মিস্টার। না বলার সুন্দর উপায় যেন। রুনাক এক পেশে হেসে ফেললো, তারপর বলল, সেই টাকায় না হয় একদিন আমাকে চা খাওয়ালেন। প্রিয় বলল, চা খাওয়ার নামে সময় কাটাতে যাচ্ছেন তাই না? মেয়েটা এত সহজে মানবে না বুঝতে পেরে রুনাক উল্টো ঘুরে গাড়ির দিকে অগ্রসর হতে হতে বলল, ঠিক আছে, আপনাকে আমার সাথে যেতেও হবে না আর চাও খাওয়াতে হবে না, আসছি। প্রিয়তা কিছু একটা ভেবে রুনাকের পিছু হাঁটতে শুরু করে স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি আমাকে মিস প্রিয় না বলে শুধু প্রিয় ডাকতে পারেন, চাইলে তুমি করেও বলতে পারেন। বাই দা ওয়ে, আপনার গাড়িটা কই? রুনাকের মুখে হাসি ফুটলো। জবাব না দিয়ে গাড়ি পর্যন্ত এগিয়ে গিয়ে দরজা খুলে দিয়ে প্রিয়তাকে ইশারায় সেখানে বসতে বলল। প্রিয়তা বুঝতে পেরে গাড়িতে চড়ে বসে বলল, ফ্রিতে এমন দামি গাড়িতে চড়ার মজাই আলাদা। আপনি একটা কাজ করতে পারেন, রোজ আমাকে বাড়িতে ছেড়ে আসবেন ব্যক্তিগত ড্রাইভারের মতন, চিন্তা করবেন না। আমার এমপি দুলা ভাইকে বলবো আপনাকে বেশি করে স্যালারি দিতে। রুনাক ড্রাইভিং সিটে চড়ে বসে গাড়ি স্টার্ট দিয়ে বাঁকা হেসে বলল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি তোমার দুলা ভাইয়ের টাকায় চলি না, তবে তুমি চাইলে আমি রোজ তোমাকে বাড়ি পর্যন্ত রেখে আসতে পারি আমার ভাইয়ের শালীন। শেষ সম্বোধন শুনে প্রিয়তার হাসি পেল, অনেকটা হাসলো, মুখে উচ্চারণ করলো, তার প্রয়োজন হবে না, আমি একাই যেতে পারি, তাছাড়া আপনি এলে রিক্সাওয়ালাদের লস হয়ে যাবে। এভাবে দুজন টুকটাক কথা বলার মাঝে প্রিয়তাদের বাড়ির সামনে
এসে হাজির হলো। প্রিয়তা চটজলদি নেমে বিদায় জানিয়ে চলে গেল ভেতরে। মেয়েটা যেতেই সেদিক পানে তাকিয়ে থেকে রুনাক বিড়বিড়ালো, কি মেয়ে রে বাবা, আজও একটু বাড়িতে আসার কথাও বললো না। প্রিয়তা চোখের আড়াল হতে রুনাক গাড়ি ঘুরিয়ে নিজের কাজের দিকে অগ্রসর হলো। কিছু দূর পথ এগিয়ে আসতেই তার ফোনটা বেজে উঠলো। কানে ওয়্যারলেস লাগিয়ে ফোন রিসিভ করলো। বিপরীত পাশের কথা শ্রবণ করতেই গাড়ির স্পিড দ্বিগুণ বাড়িয়ে দিয়ে বলল, একটা কাজে আটকে পড়েছিলাম, বাবাকে বলো আমি 10 মিনিটের মধ্যে এসে মিটিংয়ে অ্যাটেন্ড করছি, তিনি যেন সব ব্যবস্থা করে রাখেন। আর এদিকে আরকে ইন্ডাস্ট্রিজ ঢাকার এক স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান, অনেক বছর যার সম্মানের সহিত কাজ করে এগিয়ে চলেছে। এই ব্যবসা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয়, বরং তা অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে, যার ফলে আরকে ইন্ডাস্ট্রি এখন উন্নতির শিখরে পৌঁছে গেছে। আরকে ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা রাশেদুল কাদের, তবে বর্তমানে এর ভার সম্পূর্ণ ওনারই ছোট ছেলে রুনাকের উপর। তবে রুদ্ধ কিংবা রাশেদুল সাহেব এতে সাহায্য করেন। রাশেদুল সাহেব অনেকদিন পূর্বেই রাজনীতি ছেড়ে বিজনেসে নিজেকে নিয়োজিত করেছেন, আর রুদ্ধ রাজনীতির পাশাপাশি ব্যবসা দেখে গুরুত্বপূর্ণ মিটিং হলে সেদিকে উপস্থিত থাকে, কিংবা কোম্পানির কোনো সমস্যার সম্মুখীন হলে দুই মিলেই তার সমাধান করে থাকে। অনেকেই মনে করেন রাজনীতির মাধ্যমে সাধারণ মানুষের টাকা হাতিয়ে এই কোম্পানি দাঁড় করিয়েছে রাশেদুল কাদের। তবে সত্য এটাই যে রাশেদুল সাহেব নিজের ক্ষমতায় এই কোম্পানি প্রতিষ্ঠা বা কোম্পানিকে উন্নতির শিখরে পৌঁছে নিয়েছেন। কোম্পানিতে কাজ করে হাজারো মানুষ, সাধারণ মানুষের আয় রোজগারের পথ করে দিয়েছেন তিনি। আজও কোম্পানির কিছু বিশেষ ব্যক্তিদের নিয়ে একটা মিটিং করার কথা, সবাই অপেক্ষায় আছে। তবে রাশেদুল সাহেবের ছোট পুত্র এখনো অনুপস্থিত, এজন্য রাশেদুল সাহেব কিছুটা চটে আছেন। তিনি সবাইকে অপেক্ষা করতে বলে মিটিং রুমের বাইরে বেরিয়ে এলেন। কক্ষ সম্মুখে রুনাকের পিএ সবুজ দাঁড়িয়ে আছে। সবুজকে দেখতে রাশেদুল সাহেব রেগে বললেন, তোমার দায়িত্ব জ্ঞানহীন বস এখন কোথায়, আসছে না কেন? বড় সাহেবকে রাগ করতে দেখে সবুজ ভয়ে ভয়ে বলল, স্যার পথে আছে, 5 মিনিটে চলে আসবে বলেছে। রাশেদুল সাহেব কথা না বাড়িয়ে সেখানে গুমরা মুখে ছেলের অপেক্ষায় রইলেন। 2 মিনিট পেরোতে রুনাক সেখানে এসে হাজির হলো। বাবাকে দরজার সামনে দণ্ডায়মান থাকতে দেখে কিছুটা ভীত হলো। সবার সামনে ঝাড়ি মেরে আবার তার সম্মান ধুলোই না মিশিয়ে দেই। ছেলেকে সামনে দেখতে রাশেদুল সাহেব গমগমে স্বরে বললেন, কোথায় গিয়েছিলে, মিটিং ছিল এ সময় জানো না? রুনাক ঘড়িতে সময় দেখে বাবার পানে তাকিয়ে জবাবদিহি করতে বলল, সরি বাবা, একটা কাজে বেরিয়েছিলাম, মনে ছিল না। জবাব শুনে রাশেদুল সাহেব ভ্রুতে ভাঁজ পড়ল। একটু আশ্চর্য হয়ে বললেন, তোমার তো এমন ভুল হয় না, তাহলে আজ কেন? এই তুমি কোনো মেয়ের চক্করে পড়েছো না তো? বাবার কথা শুনতে রুনাক ঘাবড়ে গিয়ে কেসে উঠল। এই জন্যই বলে রাজনীতি করা মানুষদের বুদ্ধি থাকে তীরের ফলার মতো তীক্ষ্ণ। তবে যাই হোক, এভাবে অ্যাসিস্ট্যান্টের সামনেই বলতে হবে? রাশেদুল সাহেব চোখ ছোট করে তাকিয়ে ছেলের ভাবগতিক বোঝার চেষ্টা করলেন। এভাবে তাকাতে দেখে বাবার সামনে থেকে সরে যেতে যেতে বলল, এখন কি তোমার সময় নষ্ট হচ্ছে না? আসো মিটিং রুমে। তার বাবা বলল, তুমি এখন ব্যস্ততা দেখাচ্ছ, তার মানে আমার ধারণাই ঠিক, তাই তো? বাবার কথা শুনে রুনাকের চলন্ত পা থেমে গেল। বাবার পানে শানিত দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল, ধরো তোমার ধারণা ঠিক, তবে এটা স্বাভাবিক নয় কি? বিয়ের বয়স হয়েছে, তো তোমার বৌমা খুঁজতে হবে না? নাকি তুমি চাও আমিও তোমার ছেলের মতো বুড়ো বয়সে বিয়ে করি? রাশেদুল সাহেব খেকিয়ে উঠলেন ছেলের উপর, তারপর বললেন, পাজি ছেলে নিজের বড় ভাইকে বুড়ো বলতে লজ্জা করে না? আর যা খুশি করো, কিন্তু কাজ শেষ করার পর। আর এটাও মনে রেখো, মেয়েদের পিছনে ঘোরার মতো বয়স তোমারও পেরিয়ে গেছে, তুমি বেশি ছোট নও নিজের ভাইয়ের থেকে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে। তো তার আগে সবাই প্লিজ আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।